Hello student, good afternoon to all. Welcome to Riya Edu Target SSC. অন্যান্য দিনের মতনই সাবজেক্ট ইকোনমিক্সের উপর আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা হবে। তোমরা সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যাতে আরও অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট এই প্ল্যাটফর্মটা সুযোগ সুবিধা নিতে পারে। সো অন্যান্য দিনের মতো তোমরা যেমন অ্যাক্টিভলি পার্টিসিপেট করো তেমনই করো। এবং ফার্স্ট কোয়েশ্চেন আশা করি তোমাদের সবারই কাছে স্ক্রিনে ভিজিবল। ফার্স্ট কোয়েশ্চেনটা আমাদের কি বলেছে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে দ্য সাইক্লিক্যাল পোর আর দোজ। সাইক্লিক্যাল পোর বলতে কাদেরকে বোঝায়? ওয়ান, ফার্স্ট অপশন দেখো, হু অলওয়েজ রিমেন পোর, হু কন্টিনিউয়াসলি সাফল বিটুইন বিং পোর and non-poor, who mostly remained non-poor but sometimes they become poor. All of the above. বলো এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? আশা করি এটা একটা জেনারেল কনসেপচুয়াল কোয়েশ্চেন, তোমরা আনসার করতে পারবে। আচ্ছা, তানিশা বলছো 1C, who mostly remain non-poor but sometimes they become poor. No, actually the answer will be, ওয়ারিয়ার বলছো 1B, একদমই ঠিক, who continuously shuffle between being poor and non-poor. তার মানে কখনো গরিব কখনো আবার সেই জায়গা থেকে একটুখানি উন্নত জায়গায় পৌঁছাচ্ছে। মানে এই কন্টিনিউয়াসলি সাফলিং হওয়াটা ইজ ওয়ান কাইন্ড অফ সাইক্লিং অ্যাটিটিউড, রাইট? তো সাইক্লিং অ্যাটিটিউডে কী হয়, আমরা এটাকে আপ অ্যান্ড ডাউন ফেজ দেখি, তাই না? তো ইট ইজ লাইক দ্যাট, কখনো সে পোর থাকছে কখনো নন পোর থাকছে, তো ইট ইজ অন আ রোটেশনাল বেসিস। দ্যাটস ওয়াই আমরা কিন্তু সাইক্লিক্যাল পোর বলতে সেই বিষয়টাকে হাইলাইট করব যেখানে কন্টিনিউয়াসলি সাফল হবে বিটুইন পোর অ্যান্ড নন পোর, এই দুটো স্টেচারের মধ্যে, রাইট? এর পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো, দ্য মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, নাম নিশ্চয়ই সবাই শুনেছো, এমপিআই, ডেভেলপড বাই অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ উইথ ইউএনডিপি সাপোর্ট। তো এটা একটা কোলাবোরেটিভ প্রোডাক্ট এই এমপিআই বিষয়টা, যেখানে অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং তার সঙ্গে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের কোলাবোরেশনে আমরা এই এমপিআইটাকে বিল্ড আপ হতে দেখেছি। এবার এই সম্পর্কে কিছু কথা তোমাদের বলেছে। কি বলেছে দেখো, যে ডিপ্রাইভেশন অফ এডুকেশন, হেলথ অ্যান্ড অ্যাসেটস অ্যান্ড সার্ভিস, পারচেজিং পাওয়ার প্যারিটি অ্যাট দ্য ন্যাশনাল লেভেল, এক্সটেন্ড দ্য বাজেট ডেফিসিট অ্যান্ড জিডিপি গ্রোথ রেট অ্যাট। তার মানে বলছে এই যে দুটো বডি যারা এই কোলাবোরেটিভ প্রোডাক্ট এমপিআইটা নিয়ে এসছে, সে সম্পর্কে তোমার কোন তথ্যটা মনে হচ্ছে সঠিক? মানে কভার্স হুইচ অফ দ্য ফলোইং, মানে এই তিনটে এজেন্ডার মধ্যে এমপিআই বিষয়টা কোন এজেন্ডা বা এজেন্ডাগুলোকে হাইলাইট করে? আচ্ছা বলো এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? 2 তোমরা বলছো ডি, 2 বলছো ডি, অল অফ দিস। আচ্ছা বলো তো, মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, এটা তো আমরা দেখেছি 2010-এ এই মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সের পথ চলা শুরু, রাইট? এই মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সের আগে যে বিষয়টা দিয়ে আমরা এই পভার্টি ব্যাপারটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতাম, সেটাকে হিউম্যান পভার্টি ইন্ডেক্স বা এইচপিআই বলা হতো। যেমন তোমরা এইচডিআই পড়েছো, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, তেমনি এইচপিআই হচ্ছে হিউম্যান পভার্টি ইন্ডেক্স। এই হিউম্যান পভার্টি ইন্ডেক্স কোন বিষয়গুলোর উপরে হাইলাইট করে? মূলত 3টে ডাইমেনশন। এইচডিআই এর ক্ষেত্রেও তোমরা 3টে ডাইমেনশন পড়েছো, এডুকেশন, হেলথ অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং। তো এই এডুকেশন, হেলথ অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং, এই 3টে ডাইমেনশনের লেভেল অফ অ্যাটেনমেন্টের দিক থেকে আমরা এইচডিআই করি, যেখানে আমরা সবসময় বলি এইচডিআই এর ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে হয়, তাই না? 1 মানে কমপ্লিটলি টোটালি ডেভেলপড, হিউম্যান ডেভেলপড একটা কান্ট্রি বলবো, যেখানে লেভেল অফ ডেভেলপমেন্ট ইজ ভেরি হাই।
আর 0 মানে সেখানে একদম কমপ্লিটলি আন্ডার ডেভেলপড, রাইট? এবার প্রশ্ন হচ্ছে 0 বা 1 কোনো ভ্যালুই কোনো দেশ অ্যাকিউরেটলি নেয় না, ক্লোজার টু 0, ক্লোজার টু 1, এটা আমরা দেখি। মূলত এই তিনটে ডাইমেনশন এডুকেশন, হেলথ এবং স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের লেভেল অফ অ্যাটেনমেন্টের উপর ডিপেন্ড করে এইচডিআই বানানো হয়। এবার এই তিনটে ডাইমেনশন মানে এডুকেশন, হেলথ অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ে লেভেল অফ ডিপ্রাইভেশন কী আছে? ডিপ্রাইভেশন আছে মানে কতটা আমি অ্যাটেন্ড করতে পারিনি, কতটা আমি এডুকেশন অ্যাটেন্ড করতে পারিনি, কতটা আমি হেলথের ফেসিলিটিস অ্যাভেল করতে পারিনি, আমার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কতটা ডিপ্রাইভড কম্পেয়ার টু আদার পিপল, রাইট? তো এই যে লেভেল অফ ডিপ্রাইভেশন, এটা যে ইন্ডেক্স দিয়ে তুমি ফোকাস করো, দ্যাট ইজ পপুলারলি নোন অ্যাজ এইচপিআই। তো আমরা ওই জন্য আমি যদি বলি কোনো একটা দেশ এইচডিআইয়ে মনে করো 0.6 তার ভ্যালু অ্যাটেন্ড করেছে, তো কতটা লেভেল সে অ্যাটেন্ড করতে পারেনি, লেভেল অফ ডিপ্রাইভেশনটা হচ্ছে এইচপিআই, সেটা হচ্ছে 0.4। সেই জন্য এইচপিআই প্লাস এইচডিআই যদি তুমি ভ্যালুগুলোকে অ্যাড করো তো 1 হয়, রাইট? এবার এই যে এইচপিআই লেভেল অফ ডিপ্রাইভেশনসের বিষয়টা, এটাকেই আমরা not only some broader goal মানে হচ্ছে এডুকেশন, হেলথ অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং, এটা তো 3 ডাইমেনশন। তো এই ব্রডার গোলের ওপরে শুধু ফোকাস না করে এই গোলের আন্ডারে আরও অনেক সাবডিভাইড টার্গেটস ওয়াইজ যদি জিনিসটাকে আমরা দেখি নানা ডাইমেনশন থেকে, তাহলে পভার্টিটাকে ইভ্যালুয়েট করার কথা বলা হয়। তো দ্যাট ইজ নোন অ্যাজ দ্য এমপিআই, মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। এখানে এই তিনটে ডাইমেনশনই আছে, এডুকেশন, হেলথ অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং। এর আন্ডারে 10 ইন্ডিকেটার্স আমরা দেখেছি, রাইট? তার মধ্যে এডুকেশনের ক্ষেত্রে আমরা 2টো ইন্ডিকেটার, সাব ইন্ডিকেটার্স দেখেছি, হেলথের ক্ষেত্রেও 2টো সাব ইন্ডিকেটার্স দেখেছি, এবং বাকি 6টা ইন্ডিকেটার্স আমরা স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের ক্ষেত্রে দেখেছি। তো 10 ইন্ডিকেটার্স দিয়ে বিভিন্ন ডাইমেনশনে মানে বিভিন্ন দিক থেকে আমি পভার্টিটার ডাইমেনশন দেখছি, সেই জন্য এটাকে বলা হয় মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। তাহলে এখানে মেজর ডাইমেনশন করা আছে 3টে, এডুকেশন, হেলথ, স্ট্যান্ডার্ড অফ লিভিং, কিন্তু কতগুলো সাব ইন্ডিকেটার্স আছে এই 3টে ডাইমেনশনের আন্ডারে, সেটা হচ্ছে 10 ইন্ডিকেটার্স। সুতরাং সেখানে বাজেট ডেফিসিটের প্রশ্ন ওঠে কোথা থেকে? তাহলে অবভিয়াসলি অপশান 3টা তো কোনোভাবে যায় না, রাইট? এবার পারচেজিং পাওয়ার প্যারিটি, তুমি বলবে ক্রয় ক্ষমতার নিরিখে তো আমরা জাতীয় মানে ক্রয় ক্ষমতার নিরিখে তো আমরা স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে অবভিয়াসলি পরিমাপ করি, কিন্তু এমপিআই বলো বা এইচডিআই এর কথাই যদি আমরা বলি, এটা কিন্তু এমন একটা বিষয় যেখানে কিন্তু একটা জেনারেল কারেন্সির এগেনস্ট এটা দেখানো হবে। মানে পার ক্যাপিটা ইনকাম, আমরা যখন বলি স্ট্যান্ডার্ড অফ লিভিং, সেটা পার ক্যাপিটা ইনকাম, রিয়েল পার ক্যাপিটা ইনকাম আর পারচেজিং পাওয়ার প্যারিটি করে করা হচ্ছে। তার কারণটা হচ্ছে যে এখানে কিন্তু আমার ইন্ডিয়ান রুপির রেসপেক্টে এটাকে ডিফাইন করা হবে না, এটা ইন্ডিয়ান রুপিটাকে আমরা ডলারে কনভার্ট করে নিয়ে মাথাপিছু আয় কী আছে তবে আমরা ইন্ডিয়ার অস্তিত্বটা ওই র্যাঙ্কিং ওয়াইজ করতে পারবো। ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত দেশের তো নিজস্ব ওন কারেন্সি আছে, তাই না? তো প্রত্যেকটা দেশের কারেন্সি অনুযায়ী যদি করতে চাই তাহলে তো আমার পক্ষে আইডেন্টিফাই করা সম্ভব নয়। তাহলে প্রত্যেকটা দেশের পার ক্যাপিটা ইনকাম সেই দেশের কারেন্সিতে হিসাব করে তারপর সেটা একটা ইউনিফর্ম কারেন্সি মানে ডলারে কনভার্ট করে নিয়ে দেন আমরা এগুলোকে সামারাইজ করছি ও র্যাঙ্কিংটাকে ডিজাইন করছি। তো এটা এমনটা নয় যে প্রত্যেকটা দেশের কারেন্সি ওয়াইজই আমরা এই এইচডিআই বা এইচপিআই যখনই যেটা করি সেটা র্যাঙ্কিংয়ের লিস্টটা সাজাই। ইট ইজ নট দ্যাট, এটা করা সম্ভবই নয়, তাহলে তুমি র্যাঙ্কিংটা করতেই পারবে না, তোমাকে একটা ইউনিফর্ম কারেন্সিতে সেটা কনভার্ট করতে হবে। তাহলে সেক্ষেত্রে এই যে ন্যাশনাল লেভেল কথাটা বলেছে, ন্যাশনাল লেভেল কথাটা তো আসেই না, তাই না? তার মানে সেই জায়গা থেকে কোনোভাবে অপশান 2টাও হয় না। তাহলে আনসারটা হবে এ, ডিপ্রাইভেশন অফ এডুকেশন, হেলথ অ্যান্ড অ্যাসেট অ্যান্ড সার্ভিস। তাহলে আনসার হবে অনলি 1। সবাই বুঝেছে কিনা বলো? ক্লিয়ার? আচ্ছা, বোঝানোর পরে তোমাদের জিনিসটা মনে হয়েছে যে এরকমই হওয়া উচিত, তাহলে ডেফিনেটলি আনসারটা 1 হবে। তাহলে সেই জায়গা থেকে বিষয়টা একটু দেখে রেখো। পরেরটা কি প্রশ্ন বলেছে দেখো, অ্যাকর্ডিং টু জন মেনার্ড কেইনস, এর নতুন করে ওনার পরিচয় দেওয়া মানে কোনো মানেই নেই, মানে পরিচয় দেওয়াটাই ধৃষ্টতা। তো জন মেনার্ড কেইনসকে আমরা ফাদার অফ মডার্ন ইকোনমিক্স বলে থাকি। তো জন মেনার্ড কেইনস এর তথ্য অনুযায়ী এমপ্লয়মেন্ট কিসের উপর ডিপেন্ড করে? এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট সাপ্লাই, অন এফেক্টিভ ডিমান্ড, অ্যাট দ্য রেট অফ ইন্টারেস্ট। বলো এই কোয়েশ্চেনটার আনসার কী হবে? বলো।
জন মেনার্ড কেইনসের তথ্য অনুযায়ী তোমার কি মনে হয় যে এমপ্লয়মেন্ট কিসের উপর ডিপেন্ড করতে পারে? আচ্ছা, 3A মনে হয়, 3C মনে হয়, আবার অনেকে এ বলছো। আনসার করবে এফেক্টিভ ডিমান্ড। তো যারা সি বলেছো একদম রাইটলি সেড, তানিশা সি বলেছো, তো আনসারটা সি হবে। এফেক্টিভ ডিমান্ড কথাটার মানে হচ্ছে কার্যকরী চাহিদা, মানে যে চাহিদাটাকে মিট করাটা প্রয়োজন, তাই না? আমরা যখন এগ্রিগেট ডিমান্ড বলি সেটা হচ্ছে অ্যাজ এ হোল সামগ্রিক চাহিদা, আর এফেক্টিভ ডিমান্ড যখনই বলি সেটা ডেফিনেটলি ডিপেন্ড করে যায় যে অ্যাকচুয়ালি কী অ্যামাউন্ট অফ ডিমান্ডটা তুমি ফেস করছো, ঠিক আছে? তার মানে আমরা যখন বলি না গ্রস ভ্যালু নেট ভ্যালু, এই একটা ডিফারেন্স আমরা পড়ি না, তো একই রকমভাবে এফেক্টিভ ডিমান্ড ইজ মোর কোর কনসেপ্ট, যেখানে কার্যকরী চাহিদা বলা হচ্ছে, যেটা অ্যাজ এ হোল ওভারঅল সামগ্রিক চাহিদা নয়। তাহলে কার্যকরী চাহিদার উপরে ডিপেন্ড করে যাবে তোমার ডিমান্ড কি হবে, মানে ইকোনমিতে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস তুমি কতটা করতে পারবে। যদি এফেক্টিভ ডিমান্ড বেশি হয় তাহলে ডেফিনেটলি জিনিসের ডিমান্ড যদি বেশি হয় তাহলে সেটা সাপ্লাই করতে হবে, তাহলে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস বাড়াতে হবে। আর যদি এফেক্টিভ ডিমান্ড কম হয় তাহলে ডেফিনেটলি সেক্ষেত্রে তুমি এমপ্লয়মেন্ট অপরচুনিটিস তো সেখানে বাড়াবার জায়গা থাকবেই না। তার মানে ইট ইজ মোর অ্যাকিউরেট টু বি আনসার অ্যাজ অন এফেক্টিভ ডিমান্ড, রাইট? তো সেই জন্য আনসারটা কিন্তু এফেক্টিভ ডিমান্ড করবে। তার মানে এই আনসারটা একদম তৈরি করে রাখবে, কারণ এরকম কনফিউজিং অপশানস দেওয়া থাকে। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান, যেটাকে PMAY আরবান ইজ মিশন is to achieve the goal of the housing for all in the urban areas। কতদিনের মধ্যে আরবান এরিয়াজে এই স্কিমের আন্ডারে আমরা হাউজিং এনশিওর করতে চেয়েছি? আচ্ছা, তোমরা সবাই বলছো 2022। ভেরি গুড, ভেরি গুড। প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান যেমন আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণও আমরা পড়েছি, রাইট? তো তোমাদের প্রশ্নটা আরবান দিয়ে করেছে, হাউজিং ফর অল এই কনসেপ্টের আন্ডারে, এই ট্যাগলাইনের আন্ডারে। তো 2022 হচ্ছে এটা গোল বা টার্গেট ছিল। নেক্সট কি আছে দেখো, দ্য এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট আন্ডারলাইং মনরেগা ইজ এ। এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট মানে মহাত্মা গান্ধীর ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, যেটা 2005-এ আসে। এটা খুব সহজ কথা আমরা বলি 100 দিনের কাজ, যেটা 2006 থেকে এফেক্টিভ হতে শুরু করে, যেটা আমাদের ইকোনমিতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে একটা অন্যতম ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হিসাবে কনসার্ন করা, মানে রিকগনাইজ করা হয়, এবং এবারে বাজেটও সবচেয়ে হায়েস্ট অ্যালোকেশন মনরেগা পেয়েছে। তো এখানে তোমাকে প্রশ্ন করা হয়েছে যে এটা কী ধরনের স্কিম, ডিমান্ড ড্রিভেন স্কিম, সাপ্লাই ড্রিভেন স্কিম, বোথ ডিমান্ড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ সাপ্লাই ড্রিভেন স্কিম, অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ। কী মনে হয় বলো? আচ্ছা, তানিশা বলছো 5C, ওয়ারিয়ার বলছো 5A, স্বর্ণালী বলছো 5C। এটাকে বলা হয় ডিমান্ড ড্রিভেন স্কিম। ডিমান্ড ড্রিভেন স্কিম তার মানে 100 দিনের কাজের প্রকল্পের আন্ডারে আমরা রুরাল এরিয়াতে কাঁচা রাস্তা পাকা করছি, পুকুর খনন করছি, গাছ কাটাই করছি। তো গভর্নমেন্ট বলেছে যে এই স্কিমের আন্ডারে ইকোনমিতে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস জেনারেট করা হোক, রাইট? তো এবার ডেফিনেটলি এই যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস জেনারেট করা হোক, প্রথম কথা এটা কী ধরনের প্রকল্পে খরচ করা হবে, মানে কী ধরনের প্রকল্পের জন্য এটা ব্যয় করা হবে, সেটা ডেফিনেটলি একদম গ্রামসভার লেভেলে লাস্ট অব দি ডিসাইড হয় যে কোনটা এখন প্রয়োজন আছে, কোনটার ডিমান্ড আছে। এবং ডেফিনেটলি এই ধরনের এমপ্লয়মেন্ট অপরচুনিটিস জেনারেট হলে ইকোনমিতে অ্যাকচুয়ালি দিনের শেষে তুমি কি করতে চাইছো, ইকোনমিতে তুমি যেটা করতে চাইছো সেটা হচ্ছে ডিমান্ডটাকে স্টিমুলেট করতে চাইছো, তাই না? মানে এই যে এতগুলো লোককে আমি যেমন টাকা পয়সা দিচ্ছি, টাকা পয়সা দিলে ফলে তাদের এমপ্লয়মেন্টটা কিছুদিনের জন্য হলেও সুনিশ্চিত হচ্ছে, তাহলে তাদের পারচেসিং ক্যাপাসিটি বাড়ছে, ও পারচেসিং ক্যাপাসিটি বাড়লে তারা অনেক প্রবাবল কনজিউমার বা কাস্টমার হিসাবে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারবে, তার ফলে ইকোনমিতে ডিমান্ড
ডিমান্ড কিন্তু জেনারেট হবে। তো একটা ইকোনমিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রোডাক্টিভিটি বাড়াটা খুব দরকার, এবং তখনই প্রোডাক্টিভিটি বাড়ে যখন ইকোনমিতে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ডিমান্ড থাকে প্রোডাক্টটা, তাই না? তার মানে এখন যদি ডিমান্ড না থাকে তাহলে তো প্রোডাক্ট কখনোই প্রডিউস করা যাবে না। তাহলে এখানে ইকোনমিতে কি বলবো, আমরা মানি ইনজেক্ট করছি, তা ওরকম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের থ্রু দিয়ে নয়, আমরা কোনো প্রোডাক্টিভ অ্যাসেট তৈরি করার মাধ্যমে মানিটা ইনফিউজ করছি ইকোনমিতে, জাস্ট টু স্টিমুলেট দ্য ডিমান্ড অ্যাজ এ হোল। তো আমরা জানি যখন ইকোনমিতে ডিমান্ডটা স্টিমুলেট হবে, চেইন সিস্টেমে প্রোডাক্টিভিটি বাড়বে, আরও কিছু লোকের এমপ্লয়মেন্ট অপরচুনিটিস বাড়ার একটা সুযোগ সুবিধা তৈরি হবে। তো ইট ইজ ভেরি মাচ ডিমান্ড ড্রিভেন স্কিম, রাইট? তো সেই জন্য আনসারটা কিন্তু করবে কিন্তু অবভিয়াসলি এম। ব্যাপারটা কি সবারই কাছে ক্লিয়ার হলো? এটা কনসেপচুয়াল প্রশ্ন, এটা খুব ফ্ল্যাট প্রশ্ন নয়। বোঝা গেছে কিনা বলো? ক্লিয়ার? তোমার মনেই হতে পারে যে এটা দিয়ে তো কোনো কিছু আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি, তো এটা কি কোনোভাবে সাপ্লাই ড্রিভেন হতে পারে না? না, সাপ্লাই ড্রিভেন নয়, এটা ইকোনমিতে ডিমান্ডটাকে স্টিমুলেট করা হচ্ছে। মনে রাখবে, একটা ইকোনমি সামনের দিকে তখনই এগোবে না যখন ইকোনমিতে ডিমান্ড সাফিসিয়েন্ট অ্যামাউন্ট থাকবে। ইকোনমিতে যদি ল্যাক অফ ডিমান্ড থাকে না, ল্যাক অফ এফেক্টিভ ডিমান্ড যদি ইকোনমিতে থাকে, তাহলে সেই ইকোনমি সামনের দিকে এগোয় না। কারণ ডিমান্ড থাকলে পরেই তবেই প্রোডাকশন সেক্টরটা স্টিমুলেট হয়, আদারওয়াইজ নয়। সেই জন্য জন মেইনার্ড কেইনসও যখন বলছেন, তিনিও কিন্তু দেখো এফেক্টিভ ডিমান্ডের উপরে জোর দিয়েছেন। তিনি কি সাপ্লাই সাইড ইকোনমির কথা বলেছেন? না, রাইট? তো সেটাই তার পাথ ব্রেকিং কাজ, তো যেটার মাধ্যমে বোঝা যায় যে কীভাবে দিস আর অল ইন্টারলিঙ্কড, মানে ডিমান্ড হলে পরেই ইকোনমিতে সাপ্লাইটা স্টিমুলেট হবে এবং তার ফলে কিছু লোকের এমপ্লয়মেন্ট অপরচুনিটিস বাড়বে। আচ্ছা আচ্ছা, এর পরেরটা কি আছে দেখো, পরের কোয়েশ্চেন কি আছে, উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। আচ্ছা, নট কারেক্ট, নটের তলে আন্ডারলাইন করবো, নট কারেক্ট অ্যাবাউট দ্য ইন্দিরা আবাস যোজনা। ইন্দিরা আবাস যোজনা ইজ ওয়ান অফ দ্য ফ্ল্যাগশিপস প্রোগ্রাম হিসাবে রিকগনাইজড ছিল এবং এখনও আছে, এবং সেই ইন্দিরা আবাস যোজনা সম্পর্কে কোন তথ্যটা তোমার মনে হয়েছে যে এটা সঠিক নয়? It was launched in 1985-86. Now it has become a part of the Bharat Nirman program. Its minimum 60% fund is to be used for the construction of housing SC/ST. The financial burden is to be shared between the center and states 50:50 বলেছে, বলো। আচ্ছা, তোমরা সবাই আনসার দিচ্ছ সিক্সেরটা। আচ্ছা, গুড আফটারনুন অভিষেক, গুড আফটারনুন। আচ্ছা, তোমরা সবাই আনসার দিচ্ছ যে সিক্সেরটা ডি, একদম রাইটলি সেড। যে কোন আনসারটা বা স্টেটমেন্টটা তোমার রং, অবভিয়াসলি আনসার ডিটা রং। এই প্রসঙ্গে একটা কথা বলি, ইন্দিরা আবাস যোজনা এটা লঞ্চ হয়েছিল 85-86-এ, এবং রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রোগ্রাম RLAGPর আন্ডারে, আমরা সবাই পড়েছি রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রোগ্রাম RLAGP। এই RLAGPর আন্ডারে ডেফিনেটলি এটা ইন্দিরা আবাস যোজনাকে আমরা প্রাইমারিলি ইন্ট্রোডিউস করি একটা সাব স্কিম হিসাবে, রাইট? তারপরে এটা 1996-এ এটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামের তকমা দেওয়া হয়, আর RLAGPর মধ্যে এটাকে ইনক্লুড করা হয় না। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম হিসাবে রিকগনাইজড হয়। এবং ভারত নির্মাণ প্রোগ্রাম যেটা 2005-এ আসে, সেখানের একটা কি কম্পোনেন্টস হিসাবে আমরা ইন্দিরা আবাস যোজনাকে ডেফিনেটলি রিকগনাইজ করি বেসিক ইনফ্রাস্ট্রাকচারের এলিমেন্ট হিসাবে। এবং ডেফিনেটলি এখানে মিনিমাম 60% অফ দ্য ফান্ড ইজ টু বি ইউজ ফর কনস্ট্রাকশন অফ SC/ST হাউজিং। তো ডেফিনেটলি সেটা বিষয়ে কোনো কিছু বলার নেই, একদমই ট্রু। এবং এখন 2016 সালে এটার নামটা আমরা চেঞ্জ হতে দেখি। এখন এটা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, একটু আগে তোমরা পড়লে না প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান, তেমনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নামে এটা এখন নতুন নামকরণ করা হয়েছে। এবং এখানে কস্ট শেয়ারিং যে বার্ডেনটা, সেটা কিন্তু সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে 50:50 নয়, এটা 75:25
25 এই রেশিও হিসাবে বেসিক স্কিমের প্ল্যাটফর্মটা রান করানো হয়েছে ফর অল স্টেটস। আর যদি ইস্টার্ন স্টেটের কথা বলি, নর্থ ইস্টের ইস্টার্ন নয়, নর্থ ইস্টের স্টেটের কথা বলি, নর্থ ইস্টের স্টেটের ক্ষেত্রে এটা 90:10। তাহলে নর্থ ইস্টের ক্ষেত্রে এটা 90:10, মানে সেন্ট্রাল 90% আর স্টেট 10%, আর রেস্ট অফ দ্য স্টেটসের ক্ষেত্রে 75:25 এই প্ল্যাটফর্মটা হিসাবে গ্রস যে স্কিমের যে খরচ সেই বিষয়টাকে আইডেন্টিফাই করা হয়েছে। তো এটা কোনোভাবেই 50:50 নয়, সেই জন্য আনসারটা কিন্তু ডি হবে। একদমই ঠিকই বলেছো তোমরা সবাই। আচ্ছা, নর্থ ইস্টের জন্য 90:10। আশা করি তাহলে এই প্রশ্নটা সম্পর্কে অসুবিধা কিছু নেই, এবং এই ধরনের প্রশ্ন এলে যেন কোনো রকমের ভুল না হয়। এবং অনেক সময় কিন্তু তোমাদের কিন্তু এই প্রশ্ন করা হয়ে থাকে যে যদি বলা হয় যে কস্ট অফ দ্য স্কিম কীভাবে তার কস্টের কম্পোনেন্টগুলোকে ডিভাইড করা হয়েছে, তার কস্টিং অফ দ্য স্কিমের ক্ষেত্রে অবভিয়াসলি এক্সেপ্ট নর্থ ইস্ট তুমি কিন্তু 75:25 বলবে, এবং ইস্টার্ন স্টেটগুলোর ক্ষেত্রে সেটা 90:10 হিসাবে পুরো ব্যাপারটাকে রিকগনাইজ করবে। এবং এখন এটা কি নামে পরিচিত সেটাও কিন্তু ভীষণভাবে এক্সামে কোয়েশ্চেনটা দেয়, রাইট? তো সেই বিষয়টা একটু পড়ে রাখবে, এবং এটা কোন প্রোগ্রামে সাবস্কিম হিসাবে এসেছিল সেই জায়গাটাও দেখে রাখবে, ঠিক আছে? তাহলে RLAGPর এটা যে একটা সাবস্কিম ছিল, তারপর এটাকে যে ওটা থেকে ডিপার্ট করা হয়, এবার একটা ইন্ডিভিজুয়াল প্রোগ্রামের তকমা দেওয়া হয়, সেটা 1996 সাল, মানে এটা হওয়ার প্রায় 10 বছরের মাথায় গিয়ে এটা ইন্ডিপেন্ডেন্ট স্কিম হয়, রাইট? তাহলে এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট স্কিম হয়েছে বহু পরে, তো সেই বিষয়টা কিন্তু একটুখানি পড়ে রাখবে। আচ্ছা, এর পরের কোয়েশ্চেন কি আছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলেছে যে হু ডেভেলপ দ্য কনসেপ্ট অফ ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। এই ছদ্মবেশী বেকার তো জানে না এমন কেউ নেই। আমি প্রশ্নটা কিন্তু বলিনি যে ছদ্মবেশী বেকার কাকে বলে, এটা অন্য কথা দিয়েছি। এই ছদ্মবেশী বেকারের কনসেপ্ট কে দিয়েছেন? বলো দেখি কি বলবে। আচ্ছা, কি বলছো? নিউ কোয়েশ্চেন ফর মি ম্যাম। এটা আচ্ছা, নিউ কোয়েশ্চেন বলেই তো দিয়েছি, যাতে অন্যরকম প্রশ্ন দিয়ে একটুখানি বুঝতে পারো। কি বলছো? আলফ্রেড মার্শাল। আচ্ছা, আনসার করবে জন রবিনসন, রাইট? তাহলে একটা নতুন প্রশ্ন দেওয়া গেল, যে প্রশ্নটা তোমাদের কাছে একটু হলেও নতুন লাগলো, এটা জন রবিনসন হবে, রাইট? তার মানে ডেফিনেটলি ইট ইজ ওয়ান অফ দ্য ফেমাস কনসেপ্ট, যেখানে আমরা জানি যে প্রয়োজনের তুলনায় বেশি লোক যদি কোনো সেক্টরে এমপ্লয়েড থাকে, তাহলে অ্যাডিশনাল যারা ম্যান পাওয়ার তাদেরকে আমরা বলি ডিসগাইজলি আনএমপ্লয়েড ওয়ার্কার্স। তো এই ডিসগাইজলি আনএমপ্লয়েড ওয়ার্কার্সের ক্ষেত্রে কিন্তু জন কেইন্স বা অমর্ত্য সেন বা অ্যালফ্রেড মার্শাল কিন্তু ফাদার অফ নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স বলা হয়, জন মেনার্ড কেইন্স ফাদার অফ মডার্ন ইকোনমিক্স, এবং অমর্ত্য সেন তো আলাদাভাবে কিছু বলার নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এটা কিন্তু জন রবিনসনের ডেফিনেটলি ব্রেন চাইল্ড। তো এই জায়গাটা কিন্তু একটুখানি দেখে রাখবে। এই প্রশ্ন কিন্তু আমরা CGL-এই আসতে দেখেছি, রাইট? সুতরাং এই ধরনের অফবিট প্রশ্ন যাতে আনসার করে আসতে পারো, এবং এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। নেক্সট, পরের প্রশ্ন দেখো। ইফ দ্য রিসিপ্টস আর হায়ার দ্যান এক্সপেন্ডিচার দেন দ্য বাজেট ইজ সেইড টু বি। যদি বাজেট রিসিপ্টস ইজ হায়ার দ্যান এক্সপেন্ডিচার, তাহলে কি বলবো?
আচ্ছা, ইফ দ্য রিসিপ্টস ইজ হায়ার দ্যান এক্সপেন্ডিচার, তোমরা বলছো এইটের আনসার সব বি। অবভিয়াসলি রিসিপ্টস ইজ হায়ার দ্যান এক্সপেন্ডিচার, আর্নিং বেশি এক্সপেন্ডিচার কম, তাহলে কি বলবে সারপ্লাস বাজেট। যদি উল্টোটা হতো, যাভাবেই বলতো তুমি বলতে ডেফিসিট বাজেট। যদি এমনটা হতো যে গভর্নমেন্টের টোটাল এক্সপেন্ডিচার গ্রেটার দ্যান টোটাল রিসিপ্টস, তাহলে তুমি বলে দিতে ডেফিসিট বাজেট। যদি এমনটা হয় টোটাল এক্সপেন্ডিচার ইজ লেস দ্যান টোটাল রিসিপ্টস, এক্সপেন্ডিচারটা কম রিসিপ্টসটা বেশি, সারপ্লাস বাজেট। যদি এমন হতো টোটাল এক্সপেন্ডিচার ইকুয়াল টু টোটাল রিসিপ্টস, তখন তুমি সেটা কী বাজেট বলো, ব্যালেন্সড বাজেট। ঠিক আছে, আর পলিমার বাজেট হচ্ছে যে ডিফারেন্ট ডিপার্টমেন্টের জন্য যদি ডিফারেন্ট বাজেট তৈরি করা হয় তখন সেটাকে বলা হয় পলিমার বাজেট, রাইট। তাহলে আশা করি পলিমার বাজেটের সঙ্গে ওপরেরটা কোনো সম্পর্কই নেই, কারণ ওটা দিয়ে প্রশ্নটা করাই হয়নি। প্রশ্নটা করা হয়েছে যে আমরা যদি দেখি কোনো কারণে যে রিসিপ্টস হায়ার দ্যান এক্সপেন্ডিচার, তাহলে সেই বাজেটটাকে আমরা কি বলবো। তাহলে এটা আনসার তোমরা সবাই ঠিক দিয়েছো, ভেরি গুড। আচ্ছা, পরের কোয়েশ্চেন কি আছে দেখি। সারপ্লাস বাজেট ইজ ইউজফুল টু কন্ট্রোল ইনফ্লেশন অ্যাজ ইট, বলা হয় সারপ্লাস বাজেট থেকে ইনফ্লেশন কন্ট্রোল করতে সাহায্য করে, কি রিজন তোমার মনে হয়? আচ্ছা, তোমরা একটা কোয়েশ্চেন করেছো আমাকে যে জিরো বেসড বাজেট কি পলিমার বাজেট? ম্যাম না, জিরো বেসড বাজেট অ্যান্ড পলিমার বাজেট এক নয়। পলিমার বাজেট হচ্ছে ডিফারেন্ট ডিপার্টমেন্টের জন্য যখন ডিফারেন্ট বাজেট তৈরি করা হয় তখন সেটাকে বলা হয় পলিমার বাজেট। আর আমি যখন বলি জিরো বেসড বাজেটিং, সেটার মানে হচ্ছে যে আমি যখন বাজেটটা বানাচ্ছি সেটার জন্য রেফারেন্স পিরিয়ড হিসাবে প্রিভিয়াস বাজেটটাকে নিচ্ছি না। তার মানে আমরা লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে কী পরিমাণ বাজেট মানে ফিসকাল ডেফিসিট হয়েছে, রেভিনিউ ডেফিসিট হয়েছে, এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট হয়েছে, এই ধরনের বিষয়গুলোর উপরে ভরসা করে আমরা যদি সেই ডেফিসিটের কিছু আপ অ্যান্ড ডাউন করি বা সেই অনুযায়ী কিছু চেঞ্জেস নিয়ে আসি, তো ইউ হ্যাভ সাম রেফারেন্স পিরিয়ড যার উপরে ভিত্তি করে তুমি কিন্তু এই ম্যানিপুলেশনসটা করছো, রাইট। তাহলে সেইটা তোমার পক্ষে জিনিসটা একটু ইজিয়ার, কারণ তোমাকে প্রচুর কিছু খাটাখাটনি করতে হচ্ছে না। তাহলে এই ধরনের বাজেটিংকে ট্র্যাডিশনাল বাজেটিং বলা হয়। কিন্তু আমি যদি বলি যে এবছরের বাজেটে কোন কোন স্কিম আমি নিয়ে আসছি, তাদের সেই হিসাবে গ্রাসরুট লেভেলে স্ক্রুটিনি করব, অনগোয়িং যে স্কিমগুলো চলছে সেগুলোর এফেক্টিভনেস কতটা আছে সেই বিষয়ে প্রপারভাবে জাস্টিফিকেশনস আমি করব। তার মানে হিউজ স্কিল্ড ম্যান পাওয়ার অ্যান্ড টাইম টেকিং প্রসিডিওর, যেটা থ্রু দিয়ে তুমি যে ডেফিসিটটাকে প্রজেক্ট করতে চাইছো সেই ডেফিসিটটা কিন্তু প্রপার ইনভেস্টিগেশনসের থ্রু দিয়ে করে তবে ওই ডেফিসিটটা তুমি প্রজেক্ট করছো। এমনটা নয় যে প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্সের উপরে বেস করে তুমি ম্যানিপুলেশনটা করছো। তো এই ধরনের বাজেট ইজ হাইলি ডায়নামিক ইন নেচার হয় এবং অবভিয়াসলি ভেরি এফিশিয়েন্ট, কিন্তু এটা করার মতো ম্যান পাওয়ার বা এটা করার মতো সময় কোনোটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মতো দেশের যেখানে এত হিউজ পপুলেশন বেস রয়েছে সেখানে করা অসুবিধাজনক। সেই জন্য আমাদের দেশে কিন্তু জিরো বেসড বাজেটিং আমরা কিন্তু পপুলার ওয়েতে দেখিনি, একবারই নিয়ে দেখেছিলাম 1987-এ, তারপরে কিন্তু আর জিরো বেসড বাজেটিংয়ের বিষয়টা দেখিনি, কারণ এটা আমাদের মতো দেশের পক্ষে অত্যন্ত কস্টলি একটা বাজেটের প্ল্যাটফর্ম বলে। তো আমরা কিন্তু মূলত যেটা করে থাকি, যেটা একটুখানি রেফারেন্স পিরিয়ড রেখে তার এগেনস্টে বাজেটিংটা করি, রাইট। তো সেইটাকে বলা হয় মানে এই যে যখন কোনো রেফারেন্স পিরিয়ড তুমি রাখছোই না তখন সেই ধরনের বাজেটকে বলা হয় জিরো বেসড বাজেটিং, মানে ইউ আর স্টার্টিং ফ্রম আ ভেরি বিগিনিং অফ জিরো, তার মানে দেয়ার ইজ নো রেফারেন্স পিরিয়ড ফর ইউ, রাইট। তো এই ধরনের বাজেটিংকে জিরো বেসড বাজেটিং বলা হয়, সেইটা আর পলিমার বাজেট এক নয়, রাইট। আচ্ছা, সবাই উত্তর দিয়ে ফেলেছো, 10-এরটা বলছো এ। আচ্ছা, ভেরি ভেরি গুড, খুব সুন্দর হয়েছে আনসার। সারপ্লাস বাজেট ইজ ইউজফুল টু কন্ট্রোল ইনফ্লেশন, অবভিয়াসলি সারপ্লাস বাজেট মানে তোমরা বলেইছো যে গভর্নমেন্টের আর্নিংটা বেশি হচ্ছে, এক্সপেন্ডিচারটা কম। তার মানে আর্নিং যদি বেশি হয়, এক্সপেন্ডিচার যদি কম হয়, সরকার আমাদের হাতে টাকা পৌঁছাচ্ছে কম, অথচ আমার হাতে টাকাটা ট্যাক্সের থ্রু দিয়ে বার করে নিচ্ছে। তার মানে ইকোনমিতে মানি ইনজেকশনটা কম হবে। মানি ইনজেকশনটা যেই কম হবে তো ডেফিনেটলি আমার তোমার মানে মানি সাপ্লাইটা যদি কম হয় তাহলে আমার তোমার পারচেজিং পাওয়ার সেটা ফল করে, সেটা ফল করলে ডেফিনেটলি প্রাইস লেভেলটা ফল করবে। তার ফলে ইনফ্লেশনটা কন্ট্রোল করার ক্ষেত্রে ডেফিনেটলি এটার একটা এফেক্টিভনেস তুমি দেখবে। সেই জন্য অবভিয়াসলি আনসারটা এই হবে। আচ্ছা, বুঝতে পেরেছো ওয়ারিয়ার? ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকেও যে তোমরা মন দিয়ে ক্লাসটা করছো, আমার এটাই ভালো লাগছে
যে তোমরা নানা কোয়েশ্চেন করছো, মন দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছো। তো ইকোনমিক্স ক্লাসে এমন না, একটু ইন্টারাক্টিভ না হলে ওয়ান ওয়ে হয়ে যায়, সব ক্লাসেই তাই, কিন্তু আর ইকোনমিক্স একটু ডায়নামিক, তো সেক্ষেত্রে তোমাদেরও কিছু ইউজফুলনেস থাকবে যদি আমি বিষয়টা যেমনভাবে বলছি, এবং সেক্ষেত্রে তোমরাও ব্যাপারটা ঠিক করে ক্যাচ করতে পারো। আচ্ছা, এরপরে দেখো পরের কোয়েশ্চেন কি বলেছে, দ্য ফার্স্ট ইন্ডিয়ান বাজেট ওয়াজ প্রেজেন্টেড বাই। আচ্ছা বলো, ফার্স্ট ইন্ডিয়ান বাজেট কে প্রেজেন্ট করেছিল? এটা তোমরা পারবে, এটা বহু জায়গায় প্রশ্নটা তোমরা দেখেছো। বলেছে ফার্স্ট ইন্ডিয়ান বাজেট, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াস ফার্স্ট বাজেট বলেনি, ফার্স্ট ইন্ডিয়ান বাজেট বলেছে। তোমাকে যে প্রশ্নটা করা হয়েছে সেখানে বলেছে ফার্স্ট ইন্ডিয়ান বাজেট। একটু ভেবে নিয়ে আনসার করো, ঠিক পারবে। সন্মুখম চেটি বলছো, ফার্স্ট ইন্ডিয়ান বাজেট বলবে জেমস উইলসন। কোন ইয়ার জানো? 1860। সিপাই মিউটেনি হয়েছিল আমাদের কবে বলো? 1857। তাহলে 1857-এ সিপাই মিউটেনির খরচ তোলার জন্য তদানীন্তন ফাইন্যান্স মিনিস্টার হিসাবে জেমস উইলসন ইন্ডিয়াতে প্রথম বাজেটের প্রস্তাবনা করেন। এই জন্য বললাম কথাটা ফার্স্ট ইন্ডিয়ান বাজেট, একবারও বলিনি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াস ফার্স্ট বাজেট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো কেন এই কথাটার উপরে জোর দিচ্ছিলাম, যে ফার্স্ট ইন্ডিয়ান বাজেট, রাইট। আর পরের প্রশ্নটা দেখো, দ্য ফার্স্ট ইন্ডিয়ান বাজেট ডিউরিং দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার চলাকালীন প্রথম বাজেট কে পেশ করেছিলেন? লিয়াকত আলী খান, মৌলানা আবুল কালাম আজাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, আচার্য বিনোদ ভাবে। বলো বলো। A, এটা একদম ঠিক দিয়েছ, লিয়াকত আলী খান। ইন্টারিম গভর্নমেন্ট থাকাকালীন প্রথম বাজেট ইন্ডিয়াতে যিনি পেশ করেন সেটি হলেন লিয়াকত আলী খান। পরেরটা তোমরা যে অপশনসগুলো নিয়ে ভাবছিলে সেই প্রশ্নটা, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার, স্বাধীন ভারতের ফার্স্ট বাজেট কে প্রেজেন্ট করেন? দেখো প্রত্যেকেই কিন্তু ফার্স্ট বাজেট কথাটা পাচ্ছ, প্রশ্ন এক নয় কিন্তু। ফার্স্ট ইন্ডিয়ান বাজেট, ফার্স্ট বাজেট ডিউরিং দ্য ইন্টারিম গভর্নমেন্ট, ফার্স্ট বাজেট অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। তো প্রত্যেকটা প্রশ্নতে ফার্স্ট বাজেট কথাটা কমন ইন্ডিয়ার ক্ষেত্রে, কিন্তু ফিচার্সগুলো আলাদা। কি হয় বলো দেখি? জেএল নেহেরু, মোরারজি দেসাই, আর কে সন্মুখম চেডি, জিএল নন্দা। হ্যাঁ, এটা আর কেউ ভুল বলেনি, আর কে সন্মুখম চেটি, রাইট। তাহলে মানে বুঝতে পারছো এই প্রশ্নটা এলে কিন্তু তোমরা প্রথমে যে উত্তরটা অন্য প্রশ্নের ক্ষেত্রে দিয়ে ফেলছিলে সেখানে ভুল হচ্ছিল, কিন্তু এটার ক্ষেত্রে এটা রাইট। নেক্সট দেখো, রিডিউসিং ট্যাক্সেস কস্ট পিপল, যদি ট্যাক্স কমানো হয় কি হবে? টু হ্যাভ মোর ডিসপোজেবল ইনকাম, খরচযোগ্য আয়ের পরিমাণ বাড়বে। টু হ্যাভ লেস ডিসপোজেবল ইনকাম, খরচযোগ্য আয়ের পরিমাণ কমবে। টু হ্যাভ সেম ডিসপোজেবল ইনকাম, একই পরিমাণ খরচযোগ্য আয় থাকবে। বলো দেখি।
আচ্ছা 14 তোমরা বলছো এ মোর ডিসপোজেবল ইনকাম, একদমই ঠিক। তার মানে ট্যাক্স রিডিউস করলে টু হ্যাভ মোর ডিসপোজেবল ইনকাম, তাই না? তার কারণ হচ্ছে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম বা ডিসপোজেবল পার্সোনাল ইনকাম, এটার ফর্মুলা কি? পার্সোনাল ইনকাম মাইনাস ডিরেক্ট ট্যাক্স। এবার তোমাকে বলেছে যদি ট্যাক্সটাকে কমানো হয়, কিপিং মনে করো পার্সোনাল ইনকাম সেম, তাহলে তোমার খরচযোগ্য আয়ের পরিমাণ কী হবে বলো? বাড়বে। টু হ্যাভ মোর ডিসপোজেবল ইনকাম, রাইট? তার মানে একদমই ঠিক আছে। এরপরে দেখো লাস্ট কোয়েশ্চেন, দ্য গভর্নমেন্ট অ্যাপ্রুভ দ্য মার্জার অফ দ্য ইউনিয়ন বাজেট অ্যান্ড রেলওয়ে বাজেট অফ ইন্ডিয়া ইন হুইচ বাজেট ইয়ার? বলো, রেলওয়ে বাজেটের সঙ্গে ইউনিয়ন বাজেট মার্জড হয় কোন ইয়ার? তানিশা বলছো 2017, ওয়ারিয়ার বলছো 2016-17, বি আর সিতে কনফিউশন। আচ্ছা, আনসারটা হবে 2017-18। 2017-18 এই ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে রেলওয়ে বাজেট বিকাম আ পার্ট অফ দ্য ইউনিয়ন বাজেট। এই হিস্ট্রিটা মানে রেলওয়ে বাজেট ইউনিয়ন বাজেটের সাথে মার্জড হওয়ার এই বিষয়টা বিফোর 1924 সাল ছিল, তখন রেলওয়ে বাজেট ইজ এ পার্ট অফ দ্য ইউনিয়ন বাজেট। অ্যাকওয়ার্থ কমিটির রেকমেন্ডেশনে এটা রেলওয়ে বাজেটটা ইউনিয়ন বাজেট থেকে সেপারেট করা হয় 1924 সাল, রাইট? এবার এই ট্র্যাডিশনটা মানে রেলওয়ে বাজেট আর ইউনিয়ন বাজেট সেপারেট, এই ট্র্যাডিশনটা 1924 সাল থেকে চলেছে 2017-18 আগে অবধি। 2017-18তে স্যার বিবেক দেবরয় কমিটির রেকমেন্ডেশনে রেলওয়ে বাজেটটা ইউনিয়ন বাজেটের সাথে মার্জ করে দেওয়া হয়। তাহলে এই হিস্ট্রিটা দেখে রাখবে। তাহলে বিফোর 1924 সাল রেলওয়ে বাজেট অ্যান্ড ইউনিয়ন বাজেট আর অ্যাকচুয়ালি মার্চ বাজেট ছিল। তারপরে অ্যাকওয়ার্থ কমিটির রেকমেন্ডেশন এটাকে সেপারেট করা হয় এবং সেই ট্র্যাডিশনটা চলেছে 2017-18 আগে পর্যন্ত। 2017-18তে এসে স্যার বিবেক দেবরায় কমিটির রেকমেন্ডেশনে এটাকে আবার এটার সাথে মার্চ করা হয়। তো এই ছিল বিষয়। আশা করি ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে এবং আমিও খুব এনজয় করেছি, কারণ তোমরা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছো। প্রিপারেশন যথেষ্ট ভালো আছে, এত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।